আজ আমরা ডাব্লিউবিপি কনস্টেবল মেন্স 2020-তে যে সমস্ত ইংরাজি প্রশ্নগুলো এসেছিলো সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো আমাদের প্রথম প্রশ্ন যেটা আছে, দেখো এখানে ভালো ভালো কিছু ইংরাজিতে গালি আছে। যেমন ধরো, হুইচ ওয়ার্ড ইজ দ্য অপোজিট অফ রোগ, অর্থাৎ কি রোগের বিপরীত শব্দ কোনটি। রোগ রোগ মানে হচ্ছে বদমাস বা খচ্চর কোনো ব্যক্তি, তাকে বোঝানো হয়। যেমন ধরো স্কাউন্ডাল আছে, তোমরা জানো স্কাউন্ডাল মানে কি বদমাস বা খচ্চর। রাস্কেল, রাস্কেলও মানে যেটা আর কি বদমাস, এরকম টাইপে আসছে। তাহলে এই দুটো আমাদের কি হয়ে গেলো, সিনোনিম হয়ে গেলো। আর ক্রুকেট হচ্ছে আঁকা বাঁকা। আর এখানে আমাদের যে স্ক্রুপ্লাস আছে, স্ক্রুপ্লাস অর্থাৎ এর মানে হচ্ছে কি বিবেক বিবেচনা ব্যক্তি বা ভালো ব্যক্তি। তাহলে আমাদের আনসার এখানে কি হবে, আমাদের এখানে আনসার হবে, বিটা, অর্থাৎ স্ক্রুপ্লাস। তারপরে 2 নম্বর কোশ্চেন আছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ইজ কারেক্টলি স্পেলড, অর্থাৎ কোন শব্দটি ভালোভাবে উচ্চারণ আছে, অর্থাৎ সঠিক উচ্চারণ আছে। যেমন ধরো এখানে কি আছে, রিনোভেশন, আমাদের রিনোভেশন আছে, তার সঠিক স্পেলিং কী হবে, আর ই এন রিনো, ভিই ভে টিআইওএন ভীষণ, নাকি আর আই এন ও ভিএটিআইওএন, নাকি REINNOVASION রিনোভেশন। তাহলে দেখো এখানে আমাদের খুবই সোজা আছে বোঝার জন্য, অর্থাৎ কি আমাদেরকে রিনোভেশন উচ্চারণ করে দেখো আমাদের কী হবে, রিনো VATION ভেশন, রিনোভেশন হবে। অর্থাৎ এইখানে যদি আমাদের এই তিনটি না দিয়ে এরকম থাকতো রিনো VASION TION বা CION, এরকম যদি দেওয়া থাকতো তাহলে কি হতো, আমাদের একটু কনফিউজ বা গোলমেলে লাগতো। কিন্তু এখানে আমরা স্পষ্টই বুঝতে পারছি যে কি এখানে আমাদের এই তিনটি হবে না, আমাদের ডিটা উত্তর হবে। তারপরে 3 নম্বর কোশ্চেন আছে, আউট অফ দ্য অল্টারনেটিভ, অর্থাৎ অল্টারনেটিভগুলির মধ্যে সাজেস্টেড, যেগুলো সাজেস্টেড করা হয়েছিল, সিলেক্ট দ্য ওয়ান হুইচ বেস্ট এক্সপ্রেস দ্য সেন্টেন্স ইন ইনডাইরেক্ট ফর্ম, নির্বাচিত করো সঠিক দিকে যেটি ইনডাইরেক্ট স্পিচ, অর্থাৎ ইনডাইরেক্ট স্পিচ হিসেবে যেটা সঠিক হয়েছে। তাহলে আমরা ভয়েস চেঞ্জ যখন শিখি তখন আমরা কি শিখি, ডাইরেক্ট স্পিচ এবং ইনডাইরেক্ট স্পিচ। এবং ইনডাইরেক্ট স্পিচ তৈরি হয় কি থেকে, ডাইরেক্ট স্পিচ থেকে। আমাদের যে এই স্পিচটা আছে সেটা কি আমাদের ডাইরেক্ট স্পিচ আছে। এবং ডাইরেক্ট স্পিচে আমাদের কি থাকে, 4টি পার্ট থাকে। একটা হচ্ছে স্পিকার থেকে, অর্থাৎ কি যে বলে, এবং রিপোর্টিং ভাব থাকে, আর থাকে কি রিপোর্টেড স্পিচ থাকে। এখানে রিপোর্টেড স্পিচ কি, আই এম ভেরি বিজি নাও, এটা হচ্ছে কি রিপোর্টেড স্পিচ। এবং এখানে সেট হচ্ছে এটি রিপোর্টিং ভাব, এবং এই দ্য গার্ল হচ্ছে এখানে কি স্পিকার। দ্য গার্ল সেড আই এম ভেরি বিজি নাও, এবং কি থাকে ইনভার্টেড কমা থাকে। এবং আমাদের বিভিন্ন যেহেতু সেন্টেন্স আছে, আমরা জানি কী কী সেন্টেন্স আছে, আমাদের যেমন আছে অ্যাসার্টিভ আছে, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এই সমস্ত সেন্টেন্সগুলি ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় এক এক ধরনের সেন্টেন্সে এক নিয়ম আছে। এবং এটা আমাদের কি পড়ছি, অ্যাসার্টিভ সেন্টেন্সে পড়ছি। এবং অ্যাসার্টিভ সেন্টেন্সে যে রিপোর্টিং ভাব রয়েছে সেট, এই সেটটা যদি পাস্ট টেন্সে হয় তাহলে কী হবে, আমাদের এই রিপোর্টেড স্পিচের যে একটা ভাব আছে সেটাও কী হবে, আমাদের পাস্ট টেন্সে চলে যাবে। তাহলে এখানে আমাদের দেখো রিপোর্টেড স্পিচের, এখানে তাহলে আমাদের দেখো যে রিপোর্টিং ভাবটি রয়েছে এখানে কি আছে, পাস্ট টেন্সে আছে। তাহলে কি হবে, আমাদের এই রিপোর্টেড ভাব যেটা আছে সেটাও কি আমাদের পাস্ট টেন্সে হয়ে যাবে। তাহলে এখানে হবো, এবং তার মাঝে কি একটা দ্যাট বসবে। যেমন ধরো দ্য গার্ল, মহিলাটি বললো, সেড যে, দ্যাট এলো, তাহলে এখানে দ্যাট আছে। তারপরে দ্য গার্ল সেড দ্যাট, এখানেও দ্যাট আছে। কিন্তু এখানে দেখো আমাদের কি আছে, আমাদের এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াসই আছে, কিন্তু আমাদের কি হবে, পাস্ট কন্টিনিউয়াস হবে। কারণ কি আমাদের যে রিপোর্টিং ভাবটা আছে সেটা কি আছে, পাস্ট টেন্সে আছে। কিন্তু যদি আমাদের রিপোর্টিং ভাবটা যদি একটু প্রেজেন্ট টেন্সে থাকতো তাহলে কি হতো, তাহলে আমাদের যে রিপোর্টেড স্পিচ আছে এর ভাবটা কি প্রেজেন্ট টেন্সে থাকতো, তাহলে আমাদের তখন বিটা সঠিক হতো। কিন্তু আমাদের যেহেতু এই যে রিপোর্টিং ভাবটা আছে এটা কি আছে, পাস্ট টেন্সে আছে, তাহলে আমাদের কি হবে, এখানে রিপোর্টেড স্পিচের ভাবটাও কী হবে, আমাদের পাস্ট টেন্সে পরিবর্তন করতে হবে। এবং তোমরা যদি ন্যারেশন চেঞ্জ সম্বন্ধে শিখতে চাও তাহলে তোমরা খুবই সহজে শিখে নিতে পারো। এবং আমাদেরকে ন্যারেশন চেঞ্জ শেখার আগে আমাদের যেটা শিখতে হবে সেটা হচ্ছে প্রথমে আমাদেরকে টেন্স শিখতে হবে। টেন্সের পর আমাদেরকে ভয়েস চেঞ্জের পর কি আমাদের ন্যারেশন চেঞ্জ শিখতে হবে। বা টেন্স শেখার পরও যদি আমরা সরাসরি ন্যারেশন চেঞ্জ শিখি তাহলে কি আমরা খুব সহজে বুঝতে বা আয়ত্ত করতে পারবো। হুইচ ওয়ার্ড মিনস সেম অ্যাজ রেফারবিশ, কোন শব্দটি রেফারবিশের মতো
অর্থ প্রকাশ করে, অর্থাৎ সেম মিনস। হুইচ ওয়ার্ড মিনস সেম, অর্থাৎ যেটা সেম মিনিং। যেমন রিফারবিশ মানে কি উজ্জ্বল বাড়িয়ে দেওয়া বা ঝকঝকে করা। তাহলে এখানে কী হবে, ফ্যাব্রিকেট হবে। ফ্যাব্রিকেট মানে হচ্ছে ছলনা করা। এটা কনস্ট্রাক্ট মানে কি, কনস্ট্রাক্ট মানে হচ্ছে নির্মাণ করা। ডিস্ট্রয় মানে কি ধ্বংস করা। এবং এখানে আমাদের কি আছে, রিক্যাম্প আছে। রিক্যাম্প মানে কি, মানে পুনরায় আর কি তৈরি করা, বা এটিকেও কি নতুন করে বা ভালোভাবে বা ঝকঝকে তৈরি করা। তাহলে আমাদের উত্তর কী হবে, রিভ্যাম্প হবে। তারপরে চলে আসছে আমরা 5 নম্বর প্রশ্নে। 5 নম্বর আমাদের প্রশ্নে আছে হুইচ ওয়ান অফ দ্য ফ্লোয়িং ওয়ার্ডস ইজ কারেক্টলি স্পেলড, অর্থাৎ কোন শব্দটি সঠিকভাবে উচ্চারিত। তাহলে দেখো এখানে আমাদের যে আছে অ্যাসাসিনেশন অর্থাৎ গুপ্ত হত্যা যেটাকে বোঝানো হয়, তার কোনটা সঠিক উচ্চারণ হবে, তার সঠিক কোনটা কোন বানানটা সঠিক হবে। আমরা এখানে জানি অ্যাসাসিনেশনে কি থাকে, দুটি অ্যাস থাকে, আমাদের পরপর দুটি অ্যাস থাকে, তারপর কি থাকে, একটি আই থাকে, তারপর নেশন থাকে। আমাদের 4টি পার্ট এভাবে আমরা মুখস্থ করতে পারি। দুটি অ্যাস বা দুটি গাধা, যেমন ধরো অ্যাসাসিনেশন এখানে কি আছে, এএসএস একটি এস আছে, এএসএস আবার একটি এস আছে, অর্থাৎ দুটি এস আছে আমাদের এখানে, তারপর আই আছে, তারপর দেখো নেশন, অ্যাসাসিনেশন। তাহলে কী হবে, আমাদের এর উত্তরটা ঠিক হবে। কিন্তু এখানে দেখো অ্যাসাসিনেশন এএসএস, এখানে দুটি এস আছে, কিন্তু তারপরে কি একটি এস রয়েছে, সেখানে কি এটা আমাদের ঠিক হবে না। তারপর সিটা কি এএসএসিআই, এখানে সির কোনো গল্পই নেই, তাহলে এটাও আমাদের কি সঠিক হবে না। তারপরে আছে কি এএসআই, এখানে কি আছে, একটি এস আছে, সেই জন্য কি আমাদের বিটাও সঠিক হবে না। তাহলে আমাদের সঠিক কোনটা হবে, আমাদের সঠিক হবে উত্তর এটা। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ইজ কারেক্টলি স্পেলড, তাহলে কোন ওয়ার্ডটি সঠিকভাবে উচ্চারিত হয় বা বানান, বা কোন ওয়ার্ডের বানানটি সঠিক আছে। এখানে কী আছে, আমরা মেসেজ তো আমরা সবাই জানি, তাহলে আমাদের মেসেজে কি আছে, সঠিক স্পেলিং কী হয় আমাদের মেসেজের, MESSAGE, অর্থাৎ আমাদের কি হবে, ডির উত্তরটা ঠিক হবে, MESSAGE মেসেজ। এখানে MASAGE মেসেজ, এটা কি আমাদের সঠিক নয়। MESSAGE, এখানে তোমাদের দুটি একই রয়েছে, হয়তো টাইপিংয়ে কোনো ভুল হয়েছে। এখানে কী হবে, এখানে দুটোই ঠিক হবে, অর্থাৎ এই বিটা MESSAGE মেসেজ এবং MESSAGE মেসেজ, এই দুটোই ঠিক হবে। এখানে হয়তো টাইপিংয়ে কিছু ভুল আছে, কিন্তু আমাদের কি এ এবং সি, MESSAGE মেসেজ এবং MASAGE মেসেজ, এই দুটি কি ভুল। চুজ দ্য কারেক্ট প্রভাব, তাহলে সঠিক প্রভাবটিকে তোমরা বেছে নাও। এখানে কি আছে, একটি সঠিক প্রভাব আছে এবং তার কি হবে, দেখে এখানে বলছে এমপ্টি ভেসেল, অর্থাৎ কি খালি পাত্র কি করে, মেক মাস্ট নয়েজ, তৈরি করে মাস্ট নয়েজ মানে হচ্ছে গোলমাল বা শব্দ। এটা মাস্ট কি আমাদের একটি হচ্ছে মডেল ভাব, তাহলে এখানে কি মাস্ট হবে না, এটি হবে না, আমাদের কি এটি হবে না, এটি বাদ চলে যাবে। তারপর আছে এমপ্টি ভেসেলস টেক আউট নয়েজ, এটাও কি আমাদের সঠিক হবে না। এমপ্টি ভেসেলস মেক নো নয়েজ, খালি পাত্রে কি কোনো শব্দ হয় না, এটাও ঠিক হবে না। তাহলে আমাদের সঠিক হবে ডিটা, এমপ্টি ভেসেলস মেক মোস্ট নয়েজ। মোস্ট মানে হচ্ছে বেশি বা খুব, অনেক বেশি, অর্থাৎ কি আমরা দেখব যে ভেসেল অর্থাৎ কি যেই পাত্রে কোনো কিছু থাকে জল আরে, সেই পাত্রে কি আমরা যদি শব্দ সৃষ্টি করার চেষ্টা করি, তাহলে কি হয়, কম শব্দ হয়, কিন্তু সেই পাত্রটা যদি খালি থাকে তাহলে কি হয়, আমাদের শব্দ বেশি হয়। সেই জন্য কি বলছে, এমপ্টি ভেসেলস মেক মোস্ট নয়েজ, অর্থাৎ খালি পাত্রে বেশি শব্দ হয়। এবং এর একটি হিডেন মিনিং আছে, মানে কি, মানে যাদের জ্ঞান কম তারা কি করে বেশি বকে বা বেশি দেখায়। তারপরে আমরা চলে আসি 8 নম্বর প্রশ্নে। এটা কি আছে আমাদের, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক আছে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফ্রম দ্য ফ্লোয়িং, তাহলে আমাদেরকে এই নিচে থেকে এই যে 4টি আছে তার মধ্যে থেকে আমাদের সঠিক কোনটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হবে সেটা আমাদেরকে বেছে নিতে হবে। যেমন রাহুল ইজ এডিক্টেড সঙ্গে কি হয়, এডিক্টেডের সঙ্গে টু হয়, এডিক্টেড টু গ্যাম্বলিং। এখানে এডিক্টেড অফ গ্যাম্বলিং হবে না, এখানে কি হবে, আমাদের এডিক্টেড অফ
গ্যাম্বলিং হবে না, আমাদের এখানে কী হবে, এডিক্টেড টু গ্যাম্বলিং। রাহুল ইজ এডিক্টেড টু গ্যাম্বলিং। তারপরে আমরা আসছি 9 নম্বর প্রশ্নে। এখানে কি আছে, হুইচ ওয়ার্ড মিনস সেম অ্যাজ সফিস্টিকেটেড। এখানে সফিস্টিকেটেড মানে হচ্ছে ভদ্র, বা যে ধরো খুব সাজুগুজু বা ভালোভাবে থাকে তাকে বলে সফিস্টিকেটেড, এবং আমাদের এখানে কী হবে, উত্তর হবে জেন্টেল। 10 নম্বর এখানে আবার দেখো আমাদের ভয়েস, এখানে আমাদের ন্যারেশন চেঞ্জ নিয়ে আছে। আমাদের ন্যারেশন চেঞ্জ নিয়ে খুব ভালোই প্রশ্ন আছে, তাহলে কি আমরা ন্যারেশন চেঞ্জটাই খুব সহজেই শিখে নিতে পারি। আমরা যদি ন্যারেশন চেঞ্জ মাধ্যমিক লেভেলে কোনো বই পাই, সেখানে যদি আমরা কি ন্যারেশন চেঞ্জ খুব সহজে শিখে নিতে পারি। তার আগে আমাদের যদি টেন্সের সম্বন্ধে যদি কোনো আইডিয়া বা ধারণা না থাকে, তার আগে আমরা কী করবো, প্রথমে টেন্স সম্বন্ধে শিখে নেবো বা দেখে নেবো। তারপরে কি আমরা সেন্টেন্স, অর্থাৎ যে 4টি সেন্টেন্স টাইপ আছে, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, নেগেটিভ, এগুলো আমরা দেখে নেবো প্রথমে। তারপর কি আমরা ন্যারেশন চেঞ্জ শিখতে বা পড়তে শুরু করব, দেখবো আমরা কি খুব সহজেই ন্যারেশন চেঞ্জটাকে আয়ত্ত বা বুঝতে পারবো। যেমন ধর এখানে কি আছে, এখানে দেখো একটি পার্ট আছে যেটা কি আছে ডাইরেক্ট, অর্থাৎ ডাইরেক্ট বলে দেওয়া হচ্ছে। যেমন ধরো তুমি কোথাও গিয়েছো এবং সেখানে তোমাকে কেউ কিছু বললো, তুমি ধরো হুবহু তার কথাটা তার মতনই বললে, তাহলে সেটা কি হলো, ডাইরেক্ট স্পিচ হয়ে গেলো। কিন্তু ওই কথাটি আবার তুমি যদি নিজের মতন করে বানিয়ে বলো, তখন সেটা কি হয়ে যাবে, ইনডাইরেক্ট স্পিচ। তাহলে এখানে আমাদের একটি ডাইরেক্ট স্পিচ তুলে দেওয়া আছে। যেমন হি আস্কড মি, তাহলে এখানে ধরো কেউ ছিল, তাকে কি জিজ্ঞাসা করেছে কেউ, হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করছো, তাহলে এই কথাটিকে ডাইরেক্ট তুলে দিয়েছি। ধরো এখানে মি বলতে ধরো তোমার সঙ্গে একজন কেউ আছে, সে ধরো তোমাকে বললো যে হি আস্কড মি, সে আমাকে জিজ্ঞাসা করলো যে আমি কি, সে আমাকে জিজ্ঞাসা করলো যে তুমি কি করছো, তাহলে এটি কী হয়ে গেলো আমাদের ডাইরেক্ট স্পিচ। তাহলে এটিকে আমরা ইনডাইরেক্ট স্পিচে কীভাবে করব, এখানে দেখো এটাও আমাদের দেখতে হবে কোন সেন্টেন্সের মধ্যে আছে, এটা আমাদের অ্যাসার্টিভ ইন্টারোগেটিভ সেন্টেন্সের মধ্যে আছে। এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি দু রকম শব্দ দিয়ে আমরা কি ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে পারি। প্রথমত হচ্ছে অক্সিলারি ভার্ব দিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে পারি, এবং WH ওয়ার্ড দিয়ে। এবং WH ওয়ার্ড দিয়ে যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করা হয়, তার ইনডাইরেক্ট স্পিচটা কী হবে, সেখানে হোয়াট দিয়েই জয়েন করা হবে। যেমন ধরো হি আস্কড মি হোয়াট আই ওয়াজ ডুইং, এখানে কি হবে, আমাদের হোয়াট হবে। এবং এখানে যেহেতু রিপোর্টিং ভাবটা কি আছে, পাস্ট টেন্স আছে, তাহলে কি হবে, আমাদের রিপোর্টেড স্পিচে ভাবটা কি আমাদের পাস্ট টেন্সে যাবে। তাহলে আমাদের এখানে অ্যান্সার কী হবে, বি হবে অ্যান্সার। চুজ দ্য কারেক্ট প্রভাব, সঠিক প্রভাবটি আর কি তোমরা বেছে নাও। বার্কিং ডগস বাইট অ্যাট নাইট, অর্থাৎ কি যে সমস্ত ডগ বা কুকুরা যারা চাচাচেলা করে তারা কি রাত্রে কামড়ায়, এটা কি আমাদের সঠিক হবে না, এই প্রভাবটা কি আমাদের সঠিক হবে না। তাহলে লার্কিং ডগস, এরকম তো কোনো প্রভাবই নয়। আমাদের কি আছে, বার্কিং ডগস অ্যালওয়েজ বাইট, অর্থাৎ যে কুকুরা বকে তারা কি সবসময় কি কামড়ায়, এটা আমাদের হবে না। আমাদের কী হবে, বার্কিং ডগস সেলডম বাইট, অর্থাৎ কি যে সমস্ত কুকুরা চিল্লাচিল্লি বেশি করে তারা কি খুবই কমই বা কামড়ায় না বললেই চলে। এর হচ্ছে কি বাহ্যিকত, কিন্তু এর হিডেন বা যে অভ্যন্তরীণ মিনিং সেটা কি হচ্ছে, যারা বেশি বকে বা বলে তারা কি কাজে কম হয়। তারপরে আমরা যাব 12 নম্বর প্রশ্নে। সেখানে বলা হয়েছে চুজ দি কারেক্ট প্রভাব। আবার এখানেও কি বলা হয়েছে, কারেক্ট প্রভাব বা সঠিক প্রবাদ বাক্যটিকে বেছে নিতে বলেছি। এ স্টিচ ইন টাইম সেভস 10, এ স্টিচ ইন টাইম সেভস 5, এ স্টিচ ইন টাইম সেভস ফাইন, এ স্টিচ ইন টাইম সেভস 9। আমাদের এখানে যে ডি আছে, এই প্রভাবটি আমাদের সঠিক হবে, অর্থাৎ কি একটি স্টিচ, অর্থাৎ কি একটি সেলাই সেভস মানে বাঁচিয়ে নেয়, একটি সেলাই ইন টাইম অর্থাৎ সময়ে মানে সঠিক সময়ে, এ স্টিচ একটি সেলাই ইন টাইম অর্থাৎ সময়ে মানে সঠিক সময়ে, সেভস 9 বাঁচিয়ে নেয় 9টি। অর্থাৎ কি আমরা ধরো কোনো কাজ যদি আমরা সঠিক সময়ে করিনি, তাহলে কী হবে, আমাদের খুবই অল্পতে হয়ে যাবে, কিন্তু সেটিকে যদি পরে করতে যাই তাহলে কি আমাদের বেশি একটু ঝামেলা করতে হয়। সেই জন্যই বলছি যে কোনো কাজ আমরা যদি সময় করি তাহলে কী হয়, সেটা আমাদের ভালো হয়। তারপরে দেখো আমাদের 13 নম্বর প্রশ্ন কী আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফ্রম দ্য ফ্লোয়িং। তাহলে নিচে যে সমস্ত অপশানগুলো আছে সেখান থেকে সঠিক আমাদেরকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন
বেছে নিতে হবে। এবং এই যে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন রয়েছে, এটি কী হচ্ছে, এটা আমাদের গ্রামার, আমাদের ইংরাজি মধ্যে গ্রামারের মধ্যে আমাদেরকে এটা মুখস্থ, অর্থাৎ কি আমাদের এটা মেমোরির মধ্যে পড়ছে, অর্থাৎ কি আমাদেরকে এটা মেমোরাইজেশন করতে হবে। অর্থাৎ এটাকে কি আমাদের বোঝার কোনো ব্যাপার নাই, আমাদের সরাসরি কী হবে, মুখস্থ করতে হবে। এবং এখানে প্রিফার, আমরা দেখব এখানে প্রিফার আছে। প্রিফার মানে কি, পছন্দ করা। এবং তাহলে প্রিফারের সঙ্গে কি হয়, প্রিফার টু হয়। প্রিফার টু অর্থাৎ প্রিফার টু মানে সে পছন্দ করে রানিং। অস্ট্রিচ কী করে, উট পাখি তারা কী করে, কী পছন্দ করে, রানিংকে, অর্থাৎ দৌড়াকে পছন্দ করে ওড়ার থেকে। তাহলে এখানে কী হবে, টু আসবে, আমাদের টু আসবে প্রিফারের সঙ্গে টু, অর্থাৎ প্রিফার টু মানে পছন্দ করা কোনো কিছু। তাহলে অস্ট্রিচ প্রিফার রানিং টু ফ্লাইং, অর্থাৎ কি সে অস্ট্রিচ বা উট পাখিরা কী করে, দৌড়ানো পছন্দ করে, ওড়াচ্ছি। আমাদের এখানে এগেনস্ট বা অফ বা ফোর হবে না, এখানে কী হবে আমাদের এখানে এগেনস্ট বা অফ বা ফোর হবে না, এখানে আমাদের কী হবে, টু হবে। হুইচ ওয়ার্ড ইজ দ্য অপোজিট অফ প্ল্যান্টি, প্ল্যান্টিফুল বা বিশাল, অনেক কিছু। হিউজ, এখানে কি আছে, আমাদের সিনোনিম যদি বলা হতো তাহলে কি হতো, আমাদের হিউজ হতো, কিন্তু এখানে আমাদের বলেছে অপোজিট বলেছি। হিউজ মানে বিশাল, প্ল্যান্টি মানে বিশাল, অ্যাবান্ডেন্ট মানে বিশাল, মেনি বয়, মেনি গার্ল, তাহলে এগুলো মানে অনেক কিছু। সাফিসিয়েন্ট মানেও কি অতিরিক্ত, কিন্তু এখানে আমাদের কি আছে, ইনসাফিসিয়েন্ট মানে যেটা অতিরিক্ত নয়। তাহলে আমাদের ওই প্ল্যান্টের অপোজিট কী হবে, আমাদের ইনসাফিসিয়েন্ট হবে। এবং এর প্ল্যান্টটির সিনোনিম কোনগুলো আছে, বা প্ল্যান্টটির, তাহলে এখানে প্ল্যান্টটির সিনোনিম আমরা কীভাবে, হিউজ পাবো, অ্যাবান্ডেন্ট পাবো, মেনি পাবো। তারপরে আমরা চলে আসি 15 নম্বর প্রশ্নে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড অর প্রিপোজিশন, এর সঠিক ওয়ার্ড বা প্রিপোজিশন দিয়ে আমাদেরকে এই যে শূন্যস্থান আছে সেটাকে পূরণ করতে বলেছি। ডেভিড লিভস, সে বাস করে। বাই দ্য বাস স্ট্যান্ড হবে, নাকি থ্রু দ্য বাস স্ট্যান্ডে, নাকি অ্যাক্রস দ্য বাস স্ট্যান্ড, নাকি এগেনস্ট দ্য বাস স্ট্যান্ড। আমাদের এখানে কী হবে, অ্যাক্রস দ্য বাস স্ট্যান্ড হবে। ডেভিড লিভস অ্যাক্রস দ্য বাস স্ট্যান্ড, অর্থাৎ কি সে বাস স্ট্যান্ডের পাশে বলতে ধরো এখানে বাস স্ট্যান্ড আছে, সেই বাস স্ট্যান্ডের কাছাকাছি। চুজ দ্য কারেক্ট প্রভাব, আবার আমাদেরকে সঠিক প্রভাব বেছে নিতে বলছি। এখানে দেখো বলছি কি, আমাদের এখানে যে প্রভাবটি আছে তার মানে হচ্ছে দেরিতে হওয়া ভালো না হওয়ার চাইতে, অর্থাৎ কোনো কিছু ফল বা কাজ সেটা যদি আমাদের দেরিতে হয় তবু ভালো না হওয়ার চাইতে। অর্থাৎ ধরো আমরা কোনো কাজ হলো না গো, তার চাইতে কি সেই কাজটা দেরিতে হলেও ভালো। তাহলে এর মানে কী হবে, বিটার লেট দেন নিভার, নাকি বিটার লেট দেন নিভার। এই দেন, এখানে দুটি দেন আছে। এই দেন, TAGAN দেন মানে তুলনা করতে বোঝায়, আর এই দেন মানে কি, TAGN দেন মানে হচ্ছে পড়ে, আর এই TAGN দেন মানে তুলনা করতে বোঝানো হয়। তাহলে আমাদের এখানে বিটা প্রথমে বাদ চলে যাবে। এখানে বলছে বিটার লেট দেন ইভার, বলছি কখনো হওয়ার চাইতে দেরিতে হওয়া ভালো। এটা কি হবে, এটা আমাদের হবে না, হবে না, এটা কি আমাদের সিটটাও হবে না। তারপর আছে বিটার ফ্যাট কামস নিভার, যে ভালো ভাগ্য কখনো আসে না, এটাও আমাদের হবে না। আমাদের কি হবে, বেটার লেট দেন নিভার, অর্থাৎ কি কখনো না হওয়ার চেয়ে দেরিতে হওয়া ভালো। 16 আনসার তাহলে কি হচ্ছে আমাদের এ। তারপরে আমরা চলে আসি 17 নম্বর প্রশ্নে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড অর প্রিপোজিশন, আবার আমাদেরকে কি বলছে, সঠিক ওয়ার্ড বা প্রিপোজিশন দিয়ে আমাদেরকে শূন্যস্থানটিকে পূরণ করতে বলছি। উই শ্যাল ডিসকাস দ্য ম্যাটার এ কাপ অফ টি, তাহলে উইথ এ কাপ অফ টি, এটা আমরা এটা দেখেই কি করতে যাব, উইথ এ কাপ অফ টি, অর্থাৎ কি একটি চায়ের কাপ দিয়ে, কিন্তু এখানে কি হবে, আমাদের ওভার হবে, ওভার এ কাপ অফ টি, অর্থাৎ কি মানে ধরো একটি কোনো বিষয় বা আলোচনা করছে, তারা কি চা খেতে খেতে, যেমন দেখা যায় বিভিন্ন খাবার খেতে খেতে কি আমরা পরিবারে বা কোথাও কি বিভিন্ন খাবার খেতে খেতে বা করতে করতে আলোচনা হয় বা গল্প হয়, কিন্তু সেটাকেই বলা হচ্ছে কি এখানে চা খেতে খেতে, অর্থাৎ কি ওভার এ কাপ অফ টি। চুজ দ্য কারেক্ট প্রভাব। অল ইজ ওয়েল দ্যাট অ্যান্ড ইন ওয়েল, অর্থাৎ এটার মানে কি আছে, এই প্রভাবটির যেটি সঠিক প্রভাব আছে, অর্থাৎ কি যা শেষ ভালো তার সব ভালো। তাহলে এর ইংরেজিতে কি হবে, অল ইজ ওয়েল দ্যাট অ্যান্ড ইন এ ওয়েল, দ্য অ্যান্ড ইজ ওয়েল, অল ইজ ওয়েল দ্যাট অ্যান্ডস ওয়েল।
আমাদের কী হবে? সি অ্যান্সার হবে। অল ইজ ওয়েল দ্যাট এন্ডস ওয়েল, অর্থাৎ কি যার শেষটা ভালো হয় তার সবই ভালো হয়, অর্থাৎ যার শেষ ভালো হয় তার কী হয়? সবই ভালো হয়। আমাদের কী হবে? 18 সি আনসার হবে। 19 নম্বর আমরা প্রশ্নে দেখিলে এখানে কী হবে? দ্য ম্যান ওয়াজ একুইজড কী হয়? একুইজড অ্যাবাউট হবে না ফোর হবে না অফ হবে না বা হবে? আমাদের একুইজড এর সঙ্গে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যেটা হয় আমাদের কী হয়? অফ হয়। একুইজডের সঙ্গে কী হয়? আমাদের অফ প্রিপোজিশন হয়। আমাদের অ্যাবাউট বা ফর বা বাই এগুলো কী হবে না? আমাদের কী হবে? অফ হবে। একুইজড অফ থিফট। হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ড ইজ কারেক্টলি স্পেলড, অর্থাৎ কি কোন ওয়ার্ডটি সঠিকভাবে উচ্চারিত বা কোন ওয়ার্ডটি সঠিক বানান আছে। যেমন কিউ আছে, কিউ মানে কি? কিউ মানে হচ্ছে লোকের শাড়ি, এবং তার সঠিক বানান কী হবে? স্পেলিং কী হবে? আমাদের কিউ ইউই, অর্থাৎ একটি কিউ থাকবে এবং ইউই এবং তার উচ্চারণ কী হবে? কিউ। আমাদের এই স্পেলিংটি কী হবে? বির স্পেলিংটা হচ্ছে সঠিক। তারপরে আছে আমাদের 21 নম্বর প্রশ্ন। এখানে আবার দেখো আমাদের কি আছে? ইনডাইরেক্ট স্পিচ দেওয়া আছে এবং তার কি করব আমরা? না, এখানে দেখো আমাদের কি দেওয়া আছে? ডাইরেক্ট স্পিচ দেওয়া আছে এবং তার ইনডাইরেক্ট স্পিচে করতে বলছি। যেমন ধরো আউট অফ দ্য অল্টারনেটিভ সাজেস্টেড সিলেক্ট দ্য ওয়ান হুইচ বেস্ট এক্সপ্রেসেস দ্য সেন্টেন্স ইন ইনডাইরেক্ট স্পিচ, অর্থাৎ কি একটি ডাইরেক্ট স্পিচ দেওয়া আছে, অর্থাৎ কি একটি ডাইরেক্ট স্পিচ দেওয়া আছে এবং তার সঠিক ইনডাইরেক্ট স্পিচ বেছে নিতে বলেছি। যেমন ধরো ভিরাট সেড দ্যাট রাভি হ্যাড অ্যারাইভড অন মন্ডে। ভিরাট সেজ এটা কি পাস্ট টেন্স, আমাদের এখানে তো রিপোর্টিং ভাবটা যেটা আছে সেটা পাস্টে আছে, তাহলে এখানে আমাদের প্রেজেন্টে কী করে হবে? তাহলে আমাদের বিটা কী হবে? প্রথমে বাদ চলে যাবে। তারপর হবে ভিরাট সেড দ্যাট রাভি উইল অ্যারাইভ অন মন্ডে। ভিরাট সেড দ্যাট রভি অ্যারাইভস অন মন্ডে। আমরা জানি কি এই যে রিপোর্টিং ভাবটা যদি আমাদের কি হয়? পাস্ট টেন্সে থাকে, তাহলে এই রিপোর্টেড স্পিচে যে ভাবটা আছে সেটাও কী হবে? পাস্ট টেন্সে চলে যাবে। তাহলে কী হবে? আমাদের এটাও ভুল হবে এবং এটাও কি হবে? আমাদের ফিউচারে চলে গেছে কিন্তু ফিউচারে যাবে কি এটাও আমাদের পাস্ট হবে, তাহলে এটাও ভুল এবং আমাদের সঠিক কোনটা হবে? এটা, অর্থাৎ ভিরাট সেড দ্যাট রাভি হ্যাড অ্যারাইভড অন মন্ডে। তারপরে আসছে আমাদের 22 নম্বর প্রশ্ন। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ইজ কারেক্টলি স্পেলড, অর্থাৎ কোন শব্দটি সঠিকভাবে উচ্চারিত বা কার বানান বা স্পেলিং ঠিক আছে। এখানে আমরা সবাই জানি ইন্ডিপেন্ডেন্স এবং তার সঠিক কোনটা হবে? ইন্ডিপেন্ডেন্স, অর্থাৎ এটা হবে ইনডিপেন্ডেন্স, আমাদের কী হবে? এটা হবে সঠিক আনসার। তারপরে আমরা চলে যাব শেষ বা 23 নম্বর প্রশ্ন। হুইচ ইজ দ্য কারেক্ট ওয়ান ফোর অ্যান্ড ফোর, অর্থাৎ এই যে অ্যান আফটারনুন ন্যাপ, অর্থাৎ আফটারনুন ন্যাপ মানে কি? যেটা ধরো আমরা দুপুরে খাওয়ার পর যেই ঘুমটা হয় সেটা কি বলে? আফটারনুন ন্যাপ বলা হয়। এখানে তার কী হবে? এখানে স্ল্যাম্বার মানে দেখো, স্ল্যাম্বার মানে হচ্ছে কি? স্ল্যাম্বার মানে হচ্ছে তন্দ্রাচ্ছন্ন। যেমন ধরো আমরা ওয়ার্ডসওয়ার্থে যে সমস্ত লুসি পয়েম বা কবিতা আছে, ধরো লুসি পয়েম বলে আছে, সেই কবিতার মধ্যে তার একটি কবিতারই টাইটেল আছে বা সেখানে আমরা ওয়ার্ডটা পাবো কি? স্ল্যাম্বার ডিড মাই স্পিড সিল, অর্থাৎ কি একটি তন্দ্রাচ্ছন্ন কী করলো? আমার স্পিডটাকে অর্থাৎ আত্মাটাকে কী করে দিল? বন্ধ করে দিল। তাহলে স্ল্যাম্বার মানে কি? তন্দ্রাচ্ছন্ন। এবং ক্যাটন্যাপ মানে হচ্ছে যেটাকে চেয়ারে বসে বসে যে ঘুমটা হয় সেটাকে বলা হয় ক্যাটন্যাপ বলা হয়। এবং ডোজ মানে হচ্ছে কি তন্দ্রা বা তন্দ্রাচ্ছন্ন বা ড্রজিনেস মানে হচ্ছে তন্দ্রাচ্ছন্ন। তাহলে এখানে আমাদের কী হবে? 23-এর এটা হবে অ্যান্সার, ঠিক হবে। সিয়াস্টা মানে কি? যেটা আমরা দুপুরে খাওয়ার পর যে একটু আরাম বা ঘুম নিই সেটিকে বলা হয় সিয়েস্টা বা অ্যান আফটারনুন ন্যাপ। তাহলে আমাদের এখানেই থাকুক, এরপর আমরা বাকি অন্য ইয়ারের প্রশ্নগুলো দেখব।